ভারতীয় সেনানী সোফিয়া কুরেশির অপমান গোটা দেশের সেনাবাহিনীর অপমান। রাজনৈতিক মেরুকরণ ধরে রাখার জন্য দেশের বিজেপি সরকার এখন মরিয়া। যেভাবেই হোক দেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক বিভাজনের বীজবৃক্ষ আরও গভীরে নিয়ে যেতে না পারলে আগামী দিনে যে বিজেপির হাতে আর কিছুই থাকবে না, সেটা বিজেপি আরএসএসের তাত্ত্বিক নেতারা বোঝেন। তাই তারা প্রতিনিয়ত দেশের সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষের বিষ উগরে দিচ্ছেন। যদিও এরাই আবার সম্পূর্ণ নিজেদের গদি বাঁচাতে মুসলিমদের কোথাও কোথাও দেশপ্রেমিক বলে তুলেও ধরতে চাইছেন। যেমনটা হলো এবারের অপারেশন সিন্দুর মিশনের সময়। পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিতে যে অপারেশন সিন্দুর রচিত হয়, তার সফলতা নিয়ে মিডিয়া ব্রিফিং করতে দেখা যায় দুই ভারতীয় রমণী সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিংকে, যারা এই মিশনের প্রতিটি খুঁটিনাটি বিষয় সমাজ মাধ্যম এবং মেইন স্ট্রিম মিডিয়ায় তুলে ধরে বোঝাতে চেয়েছেন কিভাবে ভারত পাকিস্তানের জঙ্গিদের নিকেশ করেছে। এরা নিছক সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করেছেন বলা যায়, যেখানে যুদ্ধ বা পাকিস্তানের মাটিতে তাদের জঙ্গি ঘাঁটিতে আঘাত আনার দায়িত্ব অন্য সেনারাই করেছিলেন। কিন্তু সাধারণ মানুষের চোখেই দুই রমণী রাতারাতি হিরো হয়ে যায়। মানুষের ধারণা হয় এরাই যুদ্ধের পর মিডিয়া ব্রিফিং করছেন। প্রশ্ন উঠছে, হঠাৎ করে কেন সেনাবাহিনীর পছন্দ হলো এই দুই সেনানীকে, যাদের একজন শিখ সম্প্রদায় অপরজন মুসলিম? এটা কি ভারতের বৈচিত্র্যময় ঐক্যের মধ্যে একতার ভাবাদর্শ তুলে ধরার চেষ্টা হলো গোটা বিশ্বের কাছে, যেটা বর্তমান সরকারের বিরুদ্ধে সাম্প্রদায়িক মানসিকতার সম্পূর্ণ বিপরীত ছবি? বিশেষ করে লিঙ্গ বৈষম্যের প্রশ্নে দুই মহিলাকে এগিয়ে দিয়ে ভারত আরও বড় এক ভাবমূর্তি তৈরির চেষ্টা করেছিল, যা অনেক ক্ষেত্রেই সফল বলা যায়। কিন্তু কথায় আছে, মাছির নজর সবসময় গুয়ের দিকেই থাকে, তা সে যতই মৌমাছির মতো উড়ুক না কেন। এখানে বিজেপির সেই চরিত্র হঠাৎ গুয়ের দিকে চলে গেল, পাছে একজন সংখ্যালঘু মুসলিম মহিলা কৃতি আগামী নির্বাচনে মানুষের মুসলিম প্রীতি বাড়িয়ে দেয়, সেই দিকে লক্ষ্য রেখে কর্নেল সোফিয়া কুরেশিকে পাকিস্তানের সন্ত্রাসবাদী বোন বলে ঘোষণা করে দিলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা বিজয় শাহ। বিষয়টা অতি নোংরা হলেও তাকে নিয়ে আলাপ আলোচনা সমালোচনা যাই বলুন, কিছু কম হচ্ছে না, যা অন্যদিকে অতি হিন্দুত্ববাদীদের কাছে একটা সদর্থক বার্তা পাঠানো গেল বলে মনে করা হচ্ছে। অর্থাৎ মাছির যেমন স্বভাব, একবার দইয়ের হাঁড়ি একবার গুয়ের হাঁড়িতে বসা, এক্ষেত্রে বিজেপিও তাই হলো। কিন্তু এইসব করে অন্ধভক্তদের খুশি করা গেলেও পৃথিবীর তাত্ত্বিক রাষ্ট্রপ্রধানদের বোঝানো কি সম্ভব? মোটেই না। তারা এই সরকারের চালাকিটা ধরে ফেলেছেন, যে এক কথায় বিজেপির মেরুকরণের রাজনীতির ভয়ঙ্কর খেলা। বিশ্ব সকাশে ভারতের ধর্মনিরপেক্ষ আদর্শের যে অন্তর্জলী যাত্রাটা বিজেপির হাত ধরে ঘটতে চলেছে, তা বুঝেই আর মোদিজির হাত ধরতে চাইছেন না কেউ, এমনকি তার সবচেয়ে পিয়ারের দোস্ত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এই ব্যাপারে আমরা কথা বলেছিলাম হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সিদ্ধার্থ গোস্বামী এবং বিশিষ্ট প্রাবন্ধিক সুবল সর্দারদের সাথে। দেখুন তারা কি বললেন। দেখুন, এটা খুবই ব্যাপারে যেটা বলা হয়েছে, আমি যে কথা বলে দেখতো যে একবারে করবো, আমি একটা কথাই বলতে পারি, আরে একইভাবে ও কি বুঝতে পারবে নাকি তুই একবারে করবি কিনা? ভারতীয় নাগরিক যখন আমাদের ডিফেন্স বা আর্মস পাগলা বিভিন্ন অন্যান্য বা যে কোনো জায়গায় যখন তারা এন্ট্রি করে, সেখানে কিন্তু একটা রিগারাস প্রসিডিওর অফ সিলেকশন থাকে। তুমি পরে কথা বলবো, আগে নিয়ে আসো। তার সমস্ত প্রিভিয়াস রেকর্ড চেকিং। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো। যদি এই প্রশ্নটা যদি কেউ ভুলে থাকেন যে একজন আতঙ্কবাদী তার বোন, তাকে দিয়ে এই করানো হলো, তার মানে সবচেয়ে বড় প্রশ্ন উনি আমাদের সংবিধানের করছেন, সবচেয়ে বড় প্রশ্ন উনি আমাদের দেশের যে সুরক্ষা, সেই সুরক্ষা ব্যবস্থার দিকে করছেন, এবং সবচেয়ে বড় প্রশ্ন তিনি করছেন আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, তার ভারতবর্ষে আমাদের যে পাওয়ার হচ্ছে সেপারেশন অফ পাওয়ার, আমাদের একটা দিক এবং জুডিশিয়ারি একটা দিক, এবং এটা খুব কনসিয়াসলি মানে বিবেচনা করেই করা হয়েছিল দুটো আলাদা, যাতে করে কেউ কারোর উপরে মানে ইনফ্লুয়েন্স না খাটাতে পারে, যাতে ইন্ডিপেন্ডেন্ট একটা এফেক্ট থাকে। তার জন্যই কিন্তু ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে জুডিশিয়ারি আর অ্যাডমিনিস্ট্রেশন এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এবার জুডিশিয়ারির একটা হাই এন্ড আছে, আমাদের একদম যে যিনি একদম সুপিরিয়ার তিনি হচ্ছেন মহামান্য আমাদের সুপ্রিম কোর্ট, ওনার উপরে কেউ নেই। তেমনি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, তারও হায়ার এন্ড আছে এবং তার অথরিটি আছে। এই সেপারেশন করার মানেটা কি? সেপারেশন করার কারণটাই হচ্ছে যাতে করাপশন কম হয় বা মিনিমাম হয়। এইবারে আজকে এসে আপনি যখন প্রায় ৭৫ সালের বেশি আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে, আমাদের টোটাল সিস্টেম একটা খুব
সিস্টেমেটিক্যালি রান করছে। আজকে আমাদের জুডিশিয়ারি খুব সাউন্ড। আমাদের মানে এশিয়ান কান্ট্রির মধ্যে আমাদের ভারতবর্ষ একটা এমন একটি দেশ যেখানে খুব মানে কি বলবো বৃহত্তর গণতান্ত্রিক একটা রাষ্ট্র, এবং যেখানে জুডিশিয়ারি এত সুন্দর ফাংশন করছে। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা আছে, আমি সেখানে যাচ্ছি না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কোয়েশ্চেন করে দিলেন টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম এবং জুডিশিয়ারিকে, যে সিলেকশন প্রসিডিওরের থ্রু দিয়ে, রিগারাস সিলেকশন প্রসিডিওরের থ্রু দিয়ে একজন মহিলা বা একজন পুরুষ বা যেই হোক, তিনি যখন সিলেক্টেড হলেন একজন আর্মি অফিসার বা নেভি অফিসার বা এয়ারফোর্স অফিসার বা সিবিআই বা ইডি, আপনি সেই প্রসিডিওরটাকে কি করে চ্যালেঞ্জ করতে পারেন? তাহলে উনি যদি, ওনার যদি কোনো ম্যালাফিটে ইন্টেনশন থাকতো বা ওনার যদি কোনো প্রিভিয়াস রেকর্ড খারাপ থাকতো, তাহলে তো উনি প্রথম দিনেই বাদ পড়ে যেতেন, তাহলে প্রথম দিনেই ওনার সিলেকশন হতো না। আচ্ছা, এই হলো সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের পরে প্রত্যেক এই এই সমস্ত ফোর্সেসের হয়ে যারা কাজ করে তাদের একটা রিগারাস টাইম পিরিয়ড ট্রেনিং হয়। তো তারা এই ট্রেনিং পিরিয়ডও ওভারকাম করেছে। শুধু তাই নয়, যে আমাদের আপনি যে বলছেন যে কুরেশি, উনি তো খুবই একজন মানে উচ্চ পদস্থ একজন অফিসার। হ্যাঁ, উচ্চ পদস্থ অফিসার, মানে সেই পোস্টে যেতে আমাদের যদি কমিশন অফিসার হয়, কমিশন অফিসার শুরু হয় লেফটেন্যান্ট থেকে, উনি হচ্ছেন কর্নেল। তো সেই পোস্টে যে উনি গেছেন, এত বছর সার্ভিস করেছেন, তারপরে এই প্রশ্নের আমার মনে হয় কোনো মানে জায়গা নেই। এবং ওনার এই যে কোয়েশ্চেনটা তুলেছেন, আমি বলবো এটা শুধুমাত্র অসাংবিধানিক, অগণতান্ত্রিক নয়, আমি বলবো এটা দেশবিরোধী। কারণ এটাতে এটাতে আপনি মানে আজকে আপনি একজন ইউটিউবার, আপনি বলছেন সে হ্যাঁ কোথায় পাকিস্তানে কার সঙ্গে নিউজ এক্সচেঞ্জ করেছে বা ইনফরমেশন এক্সচেঞ্জ করেছে, আজকে তাকে আপনি ইমপ্লিকেট করছেন, কাস্টাডিতে নিচ্ছেন, খুব ভালো কথা, করাই উচিত। তো তার চেয়ে তো বড় আগে একে করা উচিত, এদেরকে করা উচিত, কারণ এরা তো কোয়েশ্চেন মার্ক দিয়ে দিচ্ছে। অনেক আমাদের ভারতবর্ষে প্রচুর স্লিপার সেল আছে, প্রচুর ওজিডাব্লিউ আছে, যারা অন্যান্য দেশে স্পাইয়ের মতো করে কাজ করে। তারা হয়তো নিজেরাও জানে না যে তারা স্পাইয়ের কাজ করছে, তাদেরকে হয়তো বলে দিল একটা ভিডিও আপলোড করতে বা একটা কিছু ইনফরমেশন দিতে, তারা অকপটে ইনফরমেশন দিয়ে দেয়। আজকে তাদের আপনি ইমপ্লিকেট করছেন, তাদেরকে আপনি জেলে ভরছেন, অথচ যে বুক টুকে পরিষ্কার ভাষায় বলছে যে হ্যাঁ ইনি অমুকের বোন, তাই জন্য আমি জবাব দিলাম, তাই জন্য ওনাকে ইউজ করা হলো, তাহলে তো এর চেয়ে বড় ক্রিমিনাল কেউ হতে পারে না। ডিফামেশন তো পরের প্রশ্ন। এই বিষয়ে একই রকম মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী। তিনি বলেছেন নরেন্দ্র মোদীর কাছে ভারতীয় সেনাদের নতজানু হয়ে থাকা উচিত, তিনি যা কাজ করেছেন। এটা কিভাবে দেখছেন যে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে এই ধরনের উক্তি কিভাবে? খুব দুর্ভাগ্যজনক। দেখুন, সমস্যাটা কি জানেন তো, সমস্যা হচ্ছে অ্যারিস্টটল বলেছিলেন যে ডেমোক্রেসি ইজ গুড ফর এ কান্ট্রি ওয়্যার পিপল আর লিটারেট, অ্যান্ড অটোক্রেসি ইজ গুড ফর এ কান্ট্রি ওয়্যার পিপল আর ইলিটারেট। আপনি যদি অশিক্ষিত লোকের মাঝখানে গিয়ে যদি আপনি মিষ্টি বিতরণ করেন, তাহলে দেখবেন আপনাকেই লোকে ভোট দেবে, বলবে রাজা। এটাই হচ্ছে দুর্ভাগ্যজনক, মানে কি বলবো, সত্য আজকের দিনে। একটা লোক, হ্যাঁ, যে আপনার ডিফেন্সে চাকরি করছে বা ইউপিএসসি দিয়ে যে পুলিশে চাকরি করছে, সে আর কিছু হোক না হোক, তার কিন্তু একটা শিক্ষাগত যোগ্যতা আছে, তার কিন্তু একটা সংস্কার আছে, সে কিন্তু একটা প্রসিডিওরের থ্রু দিয়ে সিলেকশন হচ্ছে। আজকে আপনি তাকে বলছেন যে নতজানু, আরে বাবা, তার যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনের তো শিখিভাগ ডিসিপ্লিন আমাদের নেতা মন্ত্রীদের যদি থাকতো, আমার মনে হয় আজকের দিনে মানে আমাদের সমাজ অনেক উন্নত হয়ে উঠতো। তো এটা খুব দুর্ভাগ্যজনক, একজন মানে মিনিস্ট্রি লেভেলে কেউ থেকে হ্যাঁ উপমুখ্যমন্ত্রী বলছেন, তো খুব দুর্ভাগ্যজনক। আর কি বলতে পারি? ডক্টর সিদ্ধার্থ গোস্বামী। সোফিয়া কুরেশি এই মুহূর্তে সবচেয়ে চর্চিত একটি ব্যক্তি, যেখানে মহিলা, যিনি ভারতবর্ষের অপারেশন সিন্ধু অপারেশনের সময় বারবার টিভির পর্দায় এসেছেন, ব্রিফিং করেছেন, মানুষকে বলে বুঝিয়েছেন কীভাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোতে ধ্বংস করেছে। সেই সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং রাতারাতি ভারতবর্ষের মানুষের কাছে হৃদয়ের মণি হয়ে উঠেছে, আইকন হয়ে উঠেছিল। কিন্তু সেই সোফিয়া কুরেশি সম্পর্কে সম্প্রতি মধ্যপ্রদেশে বিজেপির একজন মন্ত্রী, তিনি বলেছেন তিনি উগ্রপন্থীদের বোন বলে কটাক্ষ করেছেন, প্রশ্ন করেছেন, যা নিয়ে এলাহাবাদ হাইকোর্ট, মধ্যপ্রদেশ হাইকোর্ট বলেছে তার বিরুদ্ধে এফআইআর করতে। এবং তিনি সুপ্রিম কোর্টে গেছিলেন, সুপ্রিম কোর্টও একই কথা বলেছে
যে উনি কুমিরের কান্না কাঁদছেন, ওনার বিরুদ্ধে সিট গঠন করে তদন্ত করতে হবে। এই বিষয়ে একজন ভারতপ্রেমী মানুষ, একজন ভারতীয় হিসেবে কি বলবেন আপনি? দেখুন, সোফিয়া কুরেশির সম্বন্ধে যা বলেছে আমি বলবো অনভিপ্রেত, বাজে মন্তব্য করেছে, ক্ষমার অযোগ্য মন্তব্য করেছে। সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং ভারতবর্ষকে এবং ভারতের জনগণকে গর্বিত করেছে। অপারেশন সিন্ধু অপারেশন করে জঙ্গি ঘাঁটি ভেঙে দিয়েছে। এখন সোফিয়া কুরেশি ভারতের নয়নের মণি, তার সম্বন্ধে এই মন্তব্য ভারতবাসী মেনে নেবে না। সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে, যথার্থ অর্ডার দিয়েছে। ও যে ক্ষমা প্রার্থনা চেক করেছে, সে ক্ষমা প্রার্থনাটা আন্তরিক নয়, হৃদয় থেকে বলে দিই, জাস্ট ম্যানেজ করার জন্য বলেছে। অতএব ওকে ক্ষমা করা যায় না, এরকম মন্তব্য করা যায় না। যিনি এত বড় একটা অপারেশন সিন্ধুর মতো জায়গায় যিনি নেতৃত্ব দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের প্রশংসনীয় এবং আমরা গর্বিত। কবি ইসলাম বলেছেন, কবি নজরুল ইসলাম বলেছেন, বিশ্বে যা শ্রেষ্ঠ চির কল্যাণকর, অর্ধেক তার সিজি যাচ্ছে নারী, অর্ধেক তার নর। তাহলে যতগুলো বিশ্বে যা শ্রেষ্ঠ চির কল্যাণকার, তার অর্ধেক সিজি যাচ্ছে নারী, অর্ধেক তার নর। এই হলো আমাদের নারী বাহিনী। আমাদের নারী বাহিনী দেখে দিল যে কত দাপট থাকতে পারে, জঙ্গিদের দমন করতে পারে। এই হচ্ছে ব্যাটিং সোফিয়া কুরেশি। এর সম্বন্ধে যে মন্তব্য করে, সে বাজে মন্তব্য করেছে। খুব বাজে ভাষায় আমি বলছি, এটাকে সমর্থন করা যায় না। মধ্যপ্রদেশের আরেকজন মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তিনি মন্তব্য করেছেন ভারতবর্ষের নরেন্দ্র মোদীর কাছে নতমস্তক হয়ে থাকা উচিত ইন্ডিয়ান আর্মি। আপনি ইন্ডিয়ান আর্মি সম্পর্কে এই ধরনের বক্তব্য কিভাবে নেন? দেখুন, এগুলো উদ্দেশ্যপ্রণীত ভাষণ বা আবেগপ্রণীত ভাষণ, এগুলো মেনে নেওয়া যায় না। কারণ হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তিনি একদিকে আছেন, আর্মি একদিকে আছেন। আর্মি একটা স্বশাসিত বডি এবং তারা ঠিকঠাক করে কীরকমভাবে দেশের সুরক্ষা দেবে। অতএব কেউ কারোর প্রতি মাথা নত হয়ে থাকতে পারে না। সবাই সম্পূর্ণ সাংবিধানিক তারা স্ট্যাটাস এনজয় করে। এরকমভাবে মন্তব্য করা মানে একদিকে প্রধানমন্ত্রী, একদিকে মানে মিলিটারি, সৈন্যবাহিনী, এরকমভাবে ডিভিশন না করাই ভালো। যা মন্তব্য করছে, বাজে মন্তব্য করছে, এটাও সমর্থন করা যায় না বলে আমি মনে করি। শেষ প্রশ্ন, ভারতীয় মিডিয়া যুদ্ধ চলাকালীন এই 4 দিন, 6-7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যেভাবে বিভিন্ন ক্ষেত্রে মিথ্যে সম্প্রচার করেছে, আপনি একজন প্রাবন্ধিক, বিভিন্ন সময় মিডিয়াতে যান, আপনার বক্তব্য রাখেন, এটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি মিডিয়াকে তো মিথ্যে বলবো না। মিডিয়া তো লাইভ স্ট্রিমিং দেখাচ্ছে, লাইভ স্ট্রিমিং দেখেছি। বলছি ইসলামাবাদ দখল হয়ে গেছে, করাচি, এগুলো বাড়াবাড়ি করেছে ওরা, পরে দেখা গেল এগুলো বাড়াবাড়ি করেছে। তবে এটাও তো ঠিক কথা, ভিডিও গেমের ছবি ওগুলো বাড়াবাড়ি করেছে। তবে এটাও তো ঠিক কথা যে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে বেলুচিস্তান স্বাধীন হচ্ছে। কিন্তু এই ফ্যাক্ট, বেলুচিস্তান তো স্বাধীন হচ্ছে এবং তারা আলাদা পতাকা দেখতে পাচ্ছি, আলাদা জাতীয় সঙ্গীত দেখতে পাচ্ছি। এগুলো আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি যে এরকম ইন্ডিয়া যখন আক্রমণ করছিল, একদিকে তোমার পাকিস্তানি, আফগানিস্তানের সৈন্যরা দুলার লাইন ক্রস করে পাকিস্তানে ঢুকছে, বেলুচিস্তানও লিবারেট হতে চাইছে পাকিস্তান থেকে। এগুলো তো মিডিয়ার মাধ্যমে করে দেখেছি। কিছু কিছু মিডিয়া বারবারই করেছে, কিন্তু মিডিয়া যে সবসময় ভুল দেখেছে এটা আমি বলবো না। আমরা যা কিছু দেখেছি লাইভ, সেটা অস্বীকার করবো কেন? এবার করাচি দখল হয়নি, হয়তো করাচিতে বোম পড়েছে, কিন্তু আমরা তো ওটা ব্যাপার না। আমাদের কোন হলো 9টা জমি ঘাটে বেড়েছে, এটা আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি, এটা সঠিক। আর্মিও বলেছে, সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং বলে দেখি। অবশ্য তাই না, ওরা বলেছে পরবর্তীকালে বলেছে যখন ওরা পরবর্তীকালে যুদ্ধের বিরতি পরে যখন সংঘর্ষ করে, তখন সেনাবাহিনীতে ছাউনিতে মেরেছিল, সেটা তো ওরা ব্রিফিং করে বলেছে। ওরা শুধু একটাই কথা বলেছে, সোফিয়া কুরেশি, যে জঙ্গিদের আরও বেশি করে মারতে পারতাম, সেটা হলো ওরা সিভিল লোকেদের সঙ্গে বিষয় গেছে বলে। অর্থাৎ আমি যেটা দেখলাম বা যা দেখেছি লাইভ স্ট্রিমের মাধ্যমে, সেইটাই আমরা বলছি এবং সেইটাই প্রচার হয়েছে। কিছু কিছু মিডিয়া করেছে যে টিআরপি বাড়ানোর জন্য, কিন্তু ইনফ্যাক্ট মিডিয়া আছে বলে তো আমরা জানতে পারছি সব কিছু না।